তাহলে এবার আমরা টাইপ 3 তে চলে আসছি। টাইপ 3 মানে হচ্ছে আরেকটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। এর আগে দেখলাম আমরা কি যে প্রপোর্শনেট ক্যাপিটাল এনেছে, তারপর তার আগে দেখলাম কি আমাদের একটা ক্যাপিটালের পরিমাণ বলে দিচ্ছে, তার রেসপেক্টে বাকি পুরনো পার্টনাররা সেইভাবে আনসেট ক্যাপিটাল হচ্ছে। এবার টাইপ 3 তে হচ্ছে where the new partner brings proportionate capital and old partner's capital will be in their profit sharing ratio। তার মানে আগের মতোই অনেকটা শুনতে লাগছে। প্রপোর্শনেট ক্যাপিটাল মানেই হচ্ছে আগের মতোই মনে হচ্ছে যে প্রপোর্শনেট ক্যাপিটাল বলতে কি হচ্ছে, আগে অ্যাডজাস্টেড ক্যাপিটাল বার করতে হবে। তার মানে প্রসেসটা কি হবে, আগে অ্যাডজাস্টেড ক্যাপিটাল বার করো, অ্যাডজাস্টেড ক্যাপিটাল এ বার করব, অ্যাডজাস্টেড ক্যাপিটাল বি বার করব, তাহলে এখান থেকে একটা অ্যামাউন্ট বেরোবে যেরকম ভাবে আমরা করছিলাম, করে টোটাল বেরোলো। এবার টোটাল এ বি এর অ্যাডজাস্টেড কম্বাইন্ড ক্যাপিটাল ধরো 4/5 এর জন্য এটা হলো, পুরনো পার্টনার ধরো 1/5 এর জন্য আসছে, ঠিক আছে। তাহলে 4/5 এর জন্য যদি এটা হয়, তাহলে আমাদের এবার দেখতে হবে যে এক ভ্যালুর জন্য কত, মানে টোটাল ভ্যালু অফ দ্য ক্যাপিটাল কত হবে, এই অ্যামাউন্টটা ইনটু কি করতে হবে 5/4 করতে হবে, তাহলে টোটাল ক্যাপিটাল পেয়ে যাব, যেটা আমরা আগেরটাও করছিলাম প্রপোর্শনেট ক্যাপিটালে। তাহলে এই টোটাল ক্যাপিটাল যখনই আমি পেয়ে গেলাম, এবার আমাদের আগের যে টাইপ 2 তে করছিলাম সেখানে কিন্তু শুধুমাত্র টোটাল ক্যাপিটালের 1/5 করে সি এর ক্যাপিটালটা বার করছিলাম, সেটাই ওরা আনছিল। বাকিদের ক্যাপিটাল গুলো যেমন ছিল টু ব্যালেন্স করে ব্যালেন্সিং ফিগারে সেটা আমি রেখে দিচ্ছিলাম। এইখানে পরিবর্তনটা কোথায়, এই টোটাল ক্যাপিটালটাকেই আমরা এ বি সি এর মধ্যে আবার ভেঙে দেব কি রেশিওতে, তাদের নিউ রেশিও। তাহলে এদের একটা ক্যাপিটাল বেরোবে যেটা কিন্তু অ্যাডজাস্টেড ক্যাপিটালের সঙ্গে অবশ্যই মিলবে না, এর একটা ক্যাপিটাল বেরোবে এটার সঙ্গে মিলবে না, আর সি এর ক্যাপিটাল অলরেডি ড্র করে রেখেছি, তাহলে ক্যাপিটাল বেরোবে, তো সেটা তো যেমন আনবে। তাহলে এখানে কিন্তু এ আর বি যে আগেরটার সঙ্গে এটার পার্থক্য এইখানেই, যে আগেরটা কিন্তু টোটাল ক্যাপিটাল বার করে শুধু সি এরটা বার করে ক্যাপিটালটা নিয়ে আসছিল, ওই অ্যাডজাস্টেড ক্যাপিটাল গুলোই ব্যালেন্সিং ফিগারে বসিয়ে দেওয়া হচ্ছিল। এইখানে পার্থক্যটা কি, এখানে পার্থক্য এখানেই যে টোটাল ক্যাপিটাল বার করে এই টোটাল ক্যাপিটালটাকে এবারে প্রপোর্শনেটলি নিউ রেশিওতে সমস্ত পার্টনারদের মধ্যে ভাঙতে হবে এবং ওটাকেই ফাইনাল ক্যাপিটাল হিসেবে ব্যালেন্স শিটে নিয়ে যেতে হবে। এর জন্য যে পোর্শন আনার দরকার আনবে, যে পোর্শন তুলে নেওয়ার দরকার তুলে নেবে। এটাই হচ্ছে একটা ডিফারেন্স। আমরা একটা পার্থক্য দেখিনি, মানে অঙ্ক দেখে নিই এর ওপর। এক্সাম্পল 11 দেখো, the following is the balance sheet of A and B having the ratio 2:1। 2:1 এ আমাদের ভাঙা হচ্ছে, তাহলে এটা ওল্ড রেশিও। একইভাবে ক্যাপিটাল বলে দিয়েছে 90,000 60,000, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড বলে দিয়েছে 12,000, জেনারেল রিজার্ভ 30,000, ক্রেডিটার্স আছে 60,000, বিলস পেবেল আছে 30,000, টোটাল 2,82,000। বিল্ডিং বলে দিয়েছে, এখানে বিল্ডিং বলে দিয়েছে 1,20,000, ফার্নিচার 60, স্টক 42,000, বুক ডেট হচ্ছে 30,000, ব্যাংক বলেছে 2,000, 20,000, ক্যাশ বলেছে 10,000। এবার বলছে they agree to admit C in the firm giving 1/5 share on the profit on the following terms, stock to be reduced by 2,000। তাহলে এটা রিভ্যালুয়েশন আসছে তুলে দিই। রিভ্যালুয়েশনে দেখো স্টক টু বি রিডিউসড বাই 2,000, তার মানে 2 স্টক বলে 2,000 হয়ে গেল। ফার্নিচার ইজ রিডিউসড বাই বলছে, বাই কথাটা বলছে তার মানে ওই অ্যামাউন্টটাই চেঞ্জ হবে, 10% কমে যাচ্ছে। তাহলে ফার্নিচার ছিল 60,000, তাহলে ফার্নিচার কমলে আবার টু ফার্নিচার অ্যাকাউন্ট বলে আমরা কি করব, এখানে ক্যালকুলেশনটা হবে 60,000 ইন্টু 10%, তাহলে 6,000 টাকা হলো। এটাও রিভ্যালুয়েশন এফেক্টে চলে গেল। লাইবিলিটি অন অ্যাকাউন্ট অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যামাউন্টেড টু রুপিস 3,000। এই জায়গাটা একটু বোঝার আছে। কি বোঝার আছে, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড ছিল দেখো 12,000 টাকা, এখানে হয়ে গেল রিজার্ভে অ্যামাউন্ট ক্লেম করবে বলেছে লাইবিলিটি অন অ্যাকাউন্ট অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যামাউন্টেড 3,000, তাহলে লাইবিলিটি অকারেন্স মানে অ্যাকচুয়াল ক্লেম হচ্ছে 3,000, 9,000 ইজ আনইউটিলাইজড। তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এই 3,000 আমি দুভাবে বলেছিলাম যে ক্লেম হিসেবে লাইবিলিটি হিসেবে বসাতে পারি, অথবা রিজার্ভে 3,000 টাকা রেখে দিয়ে বাকি টাকাটা ভেঙে দিতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু আমরা সেই প্রসেসটাই করব, সেকেন্ড টেকটা। 3,000 টাকা যেহেতু ক্লেম অ্যারাইজ করতে পারে ইন ফিউচারে, তাহলে এই 3,000 টাকাই ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডে রেখে বাকি টোটাল যে 12,000 আছে তার মধ্যে থেকে 3,000 টাকা সরিয়ে রেখে 9,000 টাকা কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করে দেবো পার্টনার্স ক্যাপিটাল। এটা একটু মনে রাখবে, যখন আমরা কাজ করব তখন দেখব।
তারপর দেখো প্রিপেড এক্সপেন্সেস 2000 ইজ টু বি ব্রট ইনটু অ্যাকাউন্ট। প্রিপেড এক্সপেন্স মানে একটা অ্যাসেট, অ্যাসেট যদি ব্রট ইনটু অ্যাকাউন্ট হয় তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তাহলে দেখো এখানে প্রিপেড এক্সপেন্স হিসেবে 2000 টাকা আমাদের বসানো আছে। আচ্ছা, তারপরে দেখো সি উইল ব্রিং প্রপোর্শনেট ক্যাপিটাল, দ্য ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি অলসো বি ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, এক্সেস অর ডেফিসিট ক্যাপিটাল ইফ এনি ইজ টু বি ট্রান্সফার টু দ্য কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার কনসার্ন। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে তো আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা ওই প্রপোর্শনেট ক্যাপিটাল ক্যালকুলেট করব তখন কিন্তু এই ক্যাপিটাল এ অ্যান্ড বি প্রফিট শেয়ারিং রেশিওতে আমাদের ভাঙতে হবে, এবং যদি কোনো ডিফারেন্স থাকে সেটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এইখানে কিন্তু একটা পয়েন্ট মিস হয়ে গেছে, সেটা হচ্ছে বিল্ডিংটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। ঠিক আছে, বিল্ডিং অ্যাপ্রিসিয়েট করছে 20%। বিল্ডিং অ্যাপ্রিসিয়েট করছে 20%-এ। এখানে কিন্তু আমাদের সেটা প্রিন্টিং একটা এরর এসছে, প্রিন্টিং এ পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, বিল্ডিং যদি 20% অ্যাপ্রিসিয়েট করে তার মানে বেড়ে যাচ্ছে। বিল্ডিং ছিল কত 1,20,000 টাকা, তাহলে বিল্ডিং যদি বেড়ে যায় তাহলে 1,20,000-এর 20% মানে 24,000 আমাদের হবে। তাহলে এই জায়গা থেকে বিল্ডিং 1,20,000 20% মানে 24,000 হলো। প্রিপেড এক্সপেন্স হয়েছে কত 2,000, তাহলে টোটাল হলো আমাদের 26,000। এর মধ্যে থেকে স্টক দেখো 2,000 আর ফার্নিচার দেখো 6,000, টোটাল চলে গেল 8,000। তাহলে বাকি পড়ে থাকছে আমাদের 18,000। এইটাকে আমাদের প্রফিট হিসেবে ডিস্ট্রিবিউট করে দিলাম 1200 আর 12,000 আর 6,000, 12,000 আর 6,000। ঠিক আছে, তাহলে এইভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কমপ্লিট হলো। অবশ্যই এখানে ডেবিট আর ক্রেডিট লিখতে ভুলবে না। এবার আমরা চলে আসবো ক্যাপিটাল। ক্যাপিটালের পরিবর্তনগুলো দেখে নাও, আরেকবার বলে দিই। ক্যাপিটাল ব্যালেন্স আসবে, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডের 9,000 টাকা বসবে, জেনারেল রিজার্ভ ডিস্ট্রিবিউট হবে 30,000 টাকা, রিভ্যালুয়েশন প্রফিট নিয়ে আসবো আর প্রপোর্শনেট ক্যাপিটালটাকে হিসাব করবো। তাহলে চলে আসি ক্যাপিটালে। ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখো, তাহলে ব্যালেন্স নিয়ে এসেছি, কত কত ছিল 90,000, 90,000 আর 60,000। 90,000 আর 60,000 ছিল, বসালাম। ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ডের ব্যাপারটা কি বললাম, যে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড ছিল আমাদের টোটাল 12,000 টাকা, তার মধ্যে থেকে 3,000 টাকা ইউটিলাইজ হবে পরবর্তীকালে, ব্যালেন্স শিট ওটা প্লেস রাখতে হবে। তাহলে বাকি এক্সেস অ্যামাউন্ট থাকছে 9,000, এটা রেশিওতে ভেঙে দেবো 2:1। তাহলে এখানে হচ্ছে 6,000 আর 3,000। জেনারেল রিজার্ভ ছিল টোটাল 30,000 টাকা, এটাও 2:1 এ ভেঙে দেবো 20,000 and 10,000 এ। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো জেনারেল রিজার্ভ ভাঙার পরে, কম্পেনসেশন ভাঙার পরে রিভ্যালুয়েশনটা নিয়ে নেবো। রিভ্যালুয়েশনে আমাদের যখন কাজ করব তখন কিন্তু আমাদের এই লাইনটা একটু উঠে গেছে। রিভ্যালুয়েশনটা আলটিমেটলি হচ্ছে এইটা। ঠিক আছে, রিভ্যালুয়েশন এফেক্ট হচ্ছে এইটা 12,000 টাকা আর 6,000 টাকা। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হচ্ছে 12,000 আর 6,000। কারেন্ট অ্যাকাউন্টে এক্ষুনি আমি আসছি না, কারেন্ট অ্যাকাউন্টটা হোল্ড করো। এইভাবে আমাদের দেখো ব্যালেন্সটা বেরোলো, বাকি যা যা ব্যালেন্স সেগুলো বসিয়ে দিলাম। এবার একটু ওয়ার্কিং এ যাই। ওয়ার্কিংটাতে কি আছে দেখো, ওল্ড রেশিও হচ্ছে 2:1, C comes for 1/5 share, তাহলে রিমেনিং 1 - 1/5 = 4/5 is to be shared in 2:1। তাহলে ওল্ড রেশিও যা আছে, নিউ রেশিওটাতেও কিন্তু আমাদের এবি এর মধ্যে বাকি পার্টটা 2:1ই ভাঙছি। তার মানে এখানে কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও একই হবে। আর নিউ রেশিও যদি বার করতে চাই তাহলে কি হবে, 4/5 × 2/3 মানে 8/15। আর 20 নিউ শেয়ার হচ্ছে 4/5 × 1/3 মানে 4/15। তাহলে নিউ রেশিও কত হবে 8/15, 4/15, 1/5। তাহলে এটাকে যদি রেশিও করি 8:4:3। নিউ রেশিও বার করার প্রয়োজনীয়তা কেন, কারণ ওই যে বললাম যে যে প্রপোর্শনেট ক্যাপিটাল আনা হবে, টোটাল ক্যাপিটাল বের করা হবে, সেটাকে নিউ রেশিওতে সবার মধ্যে ভাঙা হবে। তাহলে নিউ রেশিওটা কিন্তু এখানে অত্যন্ত জানা জরুরি। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখো নিউ রেশিওটা এরকম ভাবে আমরা 8:4:3 অনুপাতে পেয়ে গেলাম। তাহলে এবার দ্বিতীয় নম্বর আমাদের অ্যাডজাস্টমেন্টটা আসবে, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ, অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ বি আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে 90,000, এখানে 6,000, এখানে 20,000 আর এখানে 12,000, এই কটা যোগ করে দেখো যা হচ্ছে। আর এইখানে হচ্ছে তোমার টোটাল যে ব্যালেন্সটা দাঁড়াবে সেটা হচ্ছে 1,28,000।
দেখো 90 20 1,10,000 আর 12 আর 6 মিলে 1,28,000। তাহলে এটার অ্যাডজাস্টেড ভ্যালু কিন্তু কত 1,28,000। তোমরা কিন্তু এই জায়গাটাকে এখন অমিট করো, এই জায়গাটা 10,000 আর 1,38,000 আমার ভাবো নেই। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমাদের 1,28,000 টাকা হচ্ছে এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল। বি এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল কি করে পাচ্ছি, এই কোনটা 60,000, 3,000, 10,000, 6,000। তাহলে কত হলো 69,000, 60, 10, 70, 79,000 টোটাল হলো অ্যাডজাস্টেড ক্যাপিটাল। তাহলে এখানে হচ্ছে 79,000 হচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 1,28,000 আর 79,000। টোটাল ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি অ্যাডজাস্টেড ক্যাপিটাল দাঁড়িয়েছে দেখো 2,07,000। এই 2,07,000 কিন্তু কত পোর্শনের জন্য, 4/5 শেয়ারের জন্য 2,07,000। তাহলে 2,07,000 যদি 4/5 শেয়ারের জন্য হয় তাহলে টোটাল ক্যাপিটাল কত হবে, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম হবে 2,07,000 ইন্টু 5/4, তাহলে 2,58,750। এটা হচ্ছে টোটাল ক্যাপিটাল অফ দ্য অল পার্টনার। এবার বলেছে ইনফরমেশন অনুযায়ী টোটাল ক্যাপিটালটাকে আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে ভাঙতে হবে। তার মানে সি তো তার প্রপোর্শনেট ক্যাপিটাল আনবেই, পাশাপাশি এ বি পার্ট গুলোকেও আমাদের নিউ প্রফিটে রেশিওতে দেখাতে হবে। তাহলে এর ক্যাপিটাল কত হবে, 2,58,750 হচ্ছে টোটাল ভ্যালু। এর রেশিও ছিল 8:4:3, তার মানে 8/15 করে আমরা 1,38,000 পাবো, যেটা হচ্ছে এর ক্যাপিটাল। বসিয়ে দিলাম। বি এর ক্যাপিটাল পাচ্ছি কত, 2,58,750 ইন্টু 4/15 করে, ওর নতুন রেশিও ছিল 4/15 করে আসবে 69,000, বসিয়ে দিলাম। সি এর ক্যাপিটাল প্রপোর্শনালি কত আসবে, 2,58,750 ইন্টু ওর ছিল রেশিও ছিল 3, তাহলে 3/15 মানে 51,750, এটা ওর অ্যামাউন্টে বসিয়ে দিলাম, এটা ওর ব্যালেন্স। তাহলে এবার দেখো এইখানে ব্যালেন্স কিন্তু অলরেডি আমরা আগে থেকে বসিয়ে দিলাম। তাহলে ব্যালেন্সিং ফিগারে কি আসবে, ব্যালেন্সিং ফিগারে এই যে লাল অংশগুলো আসবে, এই যে লাল অংশগুলো আমি এবার টার্গেট করেছি, এই লাল অংশগুলো কিন্তু আমাদের ব্যালেন্সিং ফিগারে আসছে। তাহলে কিভাবে আসবে, এই দিকে দেখো বাই ব্যাংক করে অ্যামাউন্ট অবশ্যই ব্রট ইন করবে কে, নতুন পার্টনার সি। তাহলে এটা 51,750 হচ্ছে এই রেসপেক্টে ব্যালেন্সিং ফিগার এলো, এইটা 51,750 এই রেসপেক্টে ব্যালেন্সিং ফিগার এলো। আর এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে দেখো এখানে আছে টোটাল 1,38,000 এদিকে বসছে, কিন্তু এদিকে ছিল 1,28,000, তাহলে ব্যালেন্সটা কিন্তু এদিকে আসছে। ব্যালেন্স এদিকে এলে বলেছে এখানে যা ব্যালেন্স থাকবে, যেদিকেই ব্যালেন্স বেরোক না কেন, কারেন্ট অ্যাকাউন্টের থ্রু দিয়ে আমাকে দেখাতে হবে। তাহলে অনেক সময় এরকম ভাবে বলে দেওয়া থাকে, সেই অনুযায়ী আমাদের কিন্তু কাজ করতে হবে। তাহলে বাই কারেন্ট অ্যাকাউন্টে দেখো ব্যালেন্সিং ফিগার আমি লিখে 10,000 এর ঘরে বসালাম, আর করে টোটাল করে দিলাম 1,38,000 টাকা। আর এদিকে কি হচ্ছে, এদিকে দেখো 79,000, এদিকে কিন্তু 69,000 বসেছে, কিন্তু এর টোটাল ছিল 79,000। তাহলে এখানে বেশি আর এখানে কম, তাহলে ব্যালেন্সিং ফিগার কোথায় আসবে, এই 10,000 এ আসবে। তাহলে টু কারেন্ট অ্যাকাউন্ট বলে বি এর কারেন্ট অ্যাকাউন্টে 10,000 টাকা এলো। তাহলে স্টেপটা কিন্তু বুঝবে, প্রথমেই কিন্তু ব্যালেন্সিং ফিগার আসছে না, আগে ব্যালেন্স বসাবো তারপরে কিন্তু ব্যালেন্সিং ফিগারটা আসছে, এসে টোটাল হচ্ছে। তাহলে এইভাবে কারেন্ট অ্যাকাউন্ট জেনারেট করলো বি এর ক্রেডিট, আর এর কারেন্ট অ্যাকাউন্ট জেনারেট করলো ডেবিট। এই দুটোই কিন্তু আমরা ব্যালেন্স শিট যখন করব তখন এটা কিন্তু পুট করতে হবে। তো আশা করি অ্যাডজাস্টমেন্টটা বোঝা গেছে। একটু জায়গাটা কিন্তু টাফ, ভালো করে দেখবে, ভালো করে স্টাডি করবে। তো ব্যালেন্স শিটে আমরা চলে আসছি। দেখো ক্যাপিটাল অলরেডি 1,38,000 টাকা ডিরাইভ আমি করেছিলাম ওয়ার্কিং এ, 1,38,000, 69,000 আর 51,750, এইটা হচ্ছে টোটাল আমাদের 2,58,750 ছিল ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট আমাদের এখানে কত ছিল, বি এর নর্মাল ছিল কত টাকা, বি এর ছিল 10,000 টাকা। আর সি দেখো এই দিকে অ্যাসেট দিকে এর কারেন্ট অ্যাকাউন্টে 10,000 টাকা ছিল, কারেন্ট অ্যাকাউন্ট গুলো বসিয়ে দিলাম। তো এখান থেকে দেখো ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড যেটা 12,000 এর মধ্যে 3,000 টাকার দরকার ছিল, সেই 3,000 টাকাটাই আমরা কিন্তু রাখবো। এই WCF বলে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড বসিয়েছি 3,000 টাকা। জেনারেল রিজার্ভ অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ক্রেডিটের 60,000 টাকা, ক্রেডিটের 60,000 টাকা বসিয়ে দিলাম। বিলস পেয়েবল 30,000 টাকা, বিলস পেয়েবল 30,000 টাকা বসিয়ে দিলাম। এদিক থেকে আসছে কি বিল্ডিং, বিল্ডিং এ পরিবর্তন হয়েছে, আমি ওখানে লিখেছিলাম যে বিল্ডিং অ্যাপ্রিসিয়েট করেছিল 20%, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছিল, বিল্ডিং অ্যাপ্রিসিয়েট করেছে 20%। তাহলে বিল্ডিং যদি অ্যাপ্রিসিয়েট করে 20%, 1,20,000 20%, 24,000 টাকা, তাহলে 24,000 টাকা কিন্তু আমাদের যোগ করে বিল্ডিং বসলো দেখো 1,44,000 টাকা।
ফার্নিচার ছিল 60,000, ফার্নিচারে কোনো পরিবর্তন 10% কমে গিয়েছিল, তাহলে ফার্নিচার পরিবর্তিত হয়েছে 54,000, 6,000 টাকা কমে গিয়ে। স্টক 42,000, স্টক 2,000 টাকা, 2,000 টাকা কমে গেছে স্টক, তাহলে হবে কত? 42 থেকে 2 বাদ দিয়ে 40,000 টাকা। বুক ডেট 30,000 ছিল, বুক ডেট 30,000, 30,000ই আছে, কোনো পরিবর্তন হয়নি। এখানে রিভ্যালুয়েশনে যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলোকেই আমরা কিন্তু নিয়ে আসবো। ব্যাংকে অবশ্যই পরিবর্তন হয়েছে, ব্যাংকে ছিল 20,000 টাকা আর 51,750 টাকা সি ক্যাপিটাল বাবদ এনেছে, তাহলে টোটাল হলো 71,750 টাকা, 71,750। whereas ক্যাশ 10,000 ইনট্যাক্ট আছে, কোনো পরিবর্তন হয়নি ক্যাশে, ক্যাশ 10,000। প্রিপেড এক্সপেন্সেসে আমাদের আছে, দেখো 2,000 টাকা প্রিপেড এক্সপেন্স নতুন করে এসেছিল, এই যে 4 পয়েন্টে আছে প্রিপেড এক্সপেন্স 2,000 টাকা, সেই 2,000 টাকা কিন্তু আমাদের প্রিপেড এক্সপেন্স বাবদ দিতে হলো। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট 10,000 হয়ে গেল টোটাল। তাহলে এখানে থাকলো এই অ্যামাউন্ট গুলো যোগ করলে আমাদের দাঁড়াবে 3,61,750, 3,61,750 হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা কিন্তু আমাদের 1/4/25 হলো। এইভাবে কিন্তু রিভাইজড ওয়েতে সমস্ত অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করে কাজটা করা হলো। এরপরে আমাদের পরের টপিকে চলে আসছি, পরের পার্টে। টাইপ 4, where the total capital of the firm is given and capital of the partners will be in their profit sharing ratio। এখানে বলে দিচ্ছে টোটাল ক্যাপিটাল কিন্তু অলরেডি দেওয়া আছে, টোটাল ক্যাপিটাল অলরেডি কিন্তু দেওয়া আছে, টোটাল ক্যাপিটালে কোনো পরিবর্তন হয়নি। মানে নতুন ক্যাপিটাল ধরো পার্টনারদের বলে দিল 10 লক্ষ টাকা, ঠিক আছে, 10 লক্ষ টাকা বলে দিল। এবার ধরো 4জন পার্টনার আছে, তাহলে 4জন পার্টনারদের মধ্যে সেটা কিন্তু তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে ভেঙে যাবে। টোটাল ক্যাপিটাল ফিউচার ক্যাপিটাল দেওয়া থাকবে এবং সেই জায়গা থেকে নতুন রেশিওতে সেই ফিউচার ক্যাপিটালটা পার্টনাররা ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। এবং ক্যাপিটাল অফ দ্য পার্টনার্স উইল বি ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। মানে এখানে কিন্তু বিষয়বস্তুটা একটু সোজা হয়ে গেল, ক্যাপিটাল আর ক্যালকুলেট করতে হবে না, ক্যাপিটাল অলরেডি গিভেন, ফিউচার ক্যাপিটাল ওটাকেই আমরা ফাইনাল ক্যাপিটাল হিসেবে 4জন 5জন 2জন 3জনের মধ্যে ডিস্ট্রিবিউট করবে ইনক্লুডিং নিউ পার্টনার। তারপরে ব্যালেন্সিং ফিগারে যার কিছু টাকা আনার দরকার পড়বে সে নিয়ে আসবে, যার তোলার দরকার পড়বে সে তুলে নিয়ে যাবে, অথবা কারেন্ট অ্যাকাউন্টের থ্রু দিয়ে ট্রান্সফার হবে। এটা হচ্ছে আরেকটা টাইপ। দেখে নিই এর উদাহরণ। Example 12. The following is the balance sheet of A and B having profit and loss 1:1:1। এখানে দেখো রেশিওটা বলে দিয়েছে 1:1:1, মানে হচ্ছে ওল্ড রেশিও আমাদের কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে ABC এর মধ্যে। ব্যালেন্স শিট বলে দিয়েছে 2 লাখ, 1,80,000, 1 লাখ। রিজার্ভ বলে দিয়েছে এখানে 15,000, জেনারেল রিজার্ভ, ক্রেডিটার্স হচ্ছে 5,000। এদিকে এক্সিস্টিং গুডউইল আছে, বিল্ডিং আছে, মেশিনারি আছে 90,000, ইনভেস্টমেন্ট আছে 30,000, স্টক, বুক ডেট, ক্যাশ টোটাল হচ্ছে 5 লক্ষ টাকা টোটাল ব্যালেন্স শিটের টোটাল। They agreed to admit in D into the firm giving equal shares on profit on the following terms। equal share মানেই হচ্ছে আগে ছিল 1:1:1, তাহলে D আসার ফলে আবার ইকুয়াল হয়ে গেল, তাহলে রেশিওটা কিন্তু 1:1:1। তার মানে রেশিওটা কিন্তু ইকুয়ালি থাকলো, আগে যেরকম 3জনের মধ্যে ইকুয়াল ছিল এখন কিন্তু 4জনের মধ্যে ইকুয়াল হলো। তাহলে অবশ্যই স্যাক্রিফাইসিং রেশিও অবশ্যই কি হবে 1:1:1। যদি ক্যালকুলেট করতে চাও করবে, দরকার পড়লে করবে, না হলে করবে। তো এখানে দেখো স্টক ইজ রিডিউসড বাই 10,000, স্টক কমে গেছে 10,000 টাকা, তাহলে স্টক কমে গেছে যখন, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে সরাসরি বসিয়ে দিই টু স্টক 10,000। বিল্ডিং ইজ টেকেন অ্যাজ 2 লাখ, এখানে দেখো টেকেন অ্যাজ 2 লাখ, তার মানে কি এখানে ওই 2 লাখ টাকার ভ্যালুতে পৌঁছেছে। বিল্ডিং ছিল কত 1,20,000 টাকা, তার মধ্যে 2 লাখ টাকার ভ্যালুতে যদি পৌঁছায় তাহলে ইনক্রিজ কত করলো 80,000, তাহলে বাই বিল্ডিং করে 2 লাখ মাইনাস 1,20,000 করে 80,000 টাকা দেখো বসিয়ে দিলাম। নেক্সট বলছে তাহলে এটা হয়ে গেল রিভ্যালুয়েশন এফেক্ট। নেক্সট হচ্ছে দেখো ডি ব্রিং 60,000 অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল অ্যান্ড নেসেসারি অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। এবার ক্যাপিটালের পরিমাণটা তো আমাদের জানা নেই, কিন্তু প্রিমিয়াম যে এনেছে 60,000 টাকা, এটা আমাদের স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙতে হবে। যেহেতু এখানে ওল্ড রেশিও নিউ রেশিও সবাই একই আছে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও আর ক্যালকুলেট আমাদের করতে হয় না, সেটা 1:1:1ই স্যাক্রিফাইসিং রেশিও হবে, সেটা আমরা পরে আসছি। এটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টে যাবে। ইনভেস্টমেন্ট ইজ টেকেন ওভার বাই এ অ্যাট বুক ভ্যালু। ইনভেস্টমেন্ট যদি টেকেন ওভার করে তাহলে বুক ভ্যালু মানে 30,000 টাকা ছিল, 30,000 টাকাই টেক ওভার করেছে। যদি কোনো পার্টনার্স ইনভেস্টমেন্ট বা অ্যাসেট টেকেন ওভার করে তাহলে জার্নাল কি হয়, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট, মানে এখানে ইনভেস্টমেন্ট হবে।
তাহলে সেই জায়গা থেকে এটাও রিভ্যালুয়েশন আমাদের আপাতত আসছে না, এটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। বুক ডেট ইজ ভ্যালুড এট 25,000। দেখো এখানে কিন্তু অ্যাট কথাটা বলছে 25,000, আর এখানে বুক ডেট ছিল কত 35, তাহলে 35 থেকে নেমে এসছে কত, অ্যাট মানে ওইখানে রিচ করেছে, ওই ভ্যালুতে রিচ করেছে, তাহলে 10,000 এখানে আমাদের কমলো। তাহলে 2 ডেটার্স করে আমাদের বুক ডেট কমিয়ে দিলাম 10,000, এখানে ক্যালকুলেশন ব্র্যাকেটে দেখাতেও পারো 35,000 মাইনাস 25,000। নেক্সট এটা হয়ে গেল। তাহলে টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম ইজ ফিক্সড অ্যাট, দেখো এখানে বলে দিয়েছে 7,20,000 বলে দিয়েছে ইন ফিউচার ক্যাপিটাল ফার্মের, and partners capital account are to be adjusted in their PL ratio. Excess is to be transferred to current account and deficit to be brought in cash. তার মানে যদি কোনো এক্সেস হয় তাহলে সেটা কারেন্ট অ্যাকাউন্টে যাবে, যদি কিছু আনার দরকার পড়ে তাহলে ক্যাশ দিয়ে নিয়ে আসবে। এর আগের যে অঙ্কগুলো দেখলাম কিছু কিছু ক্ষেত্রে ডেফিসিট হলে দুটোই ক্যাশ দিয়ে হচ্ছিল, আবার ডেফিসিট বা উইথড্র হলে দুটোই কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে হলো। এখানে একটা দেখছি যে উইথড্রন যদি থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, যদি আনার ব্যাপার থাকে তাহলে ক্যাশ দিয়ে হবে। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট এন্ড ক্যাশ বোথ আর উইল বি এখানে গিভেন। তাহলে এখানে দেখো এই যে ট্রিটমেন্ট গুলো করলাম আমরা, তাহলে এখানে তিনখানা আপাতত ট্রিটমেন্ট আমরা পেলাম, স্টক, বিল্ডিং আর বুক ডেট। তাহলে স্টক, বিল্ডিং, বুক ডেট মিলিয়ে যা কিছু পড়ে থাকবো 80,000 টাকা টোটাল ভ্যালু। এই 80,000 থেকে 20,000 বাদ দিলে 60,000 থাকলো, আর এই 60,000টা ওরা ইকুয়ালি ভাগ করেছে। 60,000টা ইকুয়ালি দেখো 60,000 ইন্টু 1/3, 60,000 ইন্টু 1/3 আর 60,000 ইন্টু 1/3, সব কটাই কিন্তু 20,000 টাকা করে আমাদের করে টোটাল প্রফিট দেখিয়েছে 60,000 টাকা। তাহলে এইভাবে কিন্তু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো ক্যাপিটাল। ক্যাপিটাল আসার আগে আমার একটু মনে রাখো যে এবিসি তিনজনের ক্যাপিটাল বসবে 2 লাখ, 1 লাখ 80, 1 লাখ, রিজার্ভ ভাঙা হবে 15,000-এ। ঠিক আছে, রিভ্যালুয়েশন প্রফিট নেওয়া হবে, গুডউইল ডিস্ট্রিবিউট করা হবে পার্টনারদের মধ্যে, এখানে প্রিমিয়াম এনেছে 60,000 টাকা 1:1:1, আর টোটাল ক্যাপিটালটা ডিস্ট্রিবিউট হবে, তারপরে কাজ শেষ। তাহলে দেখে নি ক্যাপিটালটা কি আছে। ক্যাপিটালে দেখো চারজনের ক্যাপিটাল, অবশ্যই ABCD চারজন আছে বলে চারজনের ক্যাপিটালই এখানে নিতে হবে। তাহলে কি কি আছে, প্রথমে ব্যালেন্স, ব্যালেন্স বসালাম 2 লাখ টাকা, 1,80,000 টাকা, 1 লাখ টাকা। ঠিক আছে, ব্যালেন্স বসানোর পরে রিজার্ভ ছিল, রিজার্ভটাকে আমাদের ভাঙতে হবে। রিজার্ভ ছিল 15,000, ওল্ড রেশিওতে ভাঙলাম। প্রিমিয়াম ফর গুডউইল ছিল 60,000 এনেছিল প্রিমিয়াম, তাহলে সেটাকেও ওল্ড রেশিওতে ভাঙলাম 20,000 এ। রিভ্যালুয়েশন প্রফিট হয়েছিল সেটাও 60,000 টাকাই হয়েছিল রিভ্যালুয়েশন প্রফিট, যেটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে নিয়ে এলাম 20,000 করে। ঠিক আছে, এইগুলো বসানো হয়ে গেল। এরপরে গুডউইল, এক্সিস্টিং গুডউইল ছিল, এক্সিস্টিং গুডউইল আমাদের রাইট অফ করতে গেলে কি জার্নাল হয়, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। এক্সিস্টিং গুডউইল ছিল 1,20,000, তাহলে ওল্ড রেশিওতে আমরা সেটাকে কিন্তু ভেঙে নেবো। তাহলে এখানে 40,000, এখানে 40,000, এখানে 40,000 ভেঙে নিলাম এবিসির মধ্যে। এবার বলা হয়েছিল যে ইনভেস্টমেন্ট টেক ওভার করছে পার্টনার এ তাদের বুক ভ্যালুতে, তাহলে ইনভেস্টমেন্ট ছিল 30,000 টাকা, এ যদি টেক ওভার করে তাহলে এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট হবে। তাহলে ইনভেস্টমেন্ট টেক ওভার করছে 30,000 টাকায়, তাহলে এখানে টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বলে এর ঘরে আমরা 30,000 টাকা কিন্তু বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এবার আমাদের দেখো একটা ওয়ার্কিং করার ব্যাপার মানে দরকারও নেই, এটা হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে দেখো এইটা কিন্তু স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙলো, আর এটা কিন্তু ওল্ড রেশিওতে ভাঙলো। তো এখানে এই যে 7,20,000 টাকা বলেছিলাম, 7,20,000 টাকা যে ক্যাপিটাল ওরা অলরেডি বলে দিয়েছে কোম্পানি, যে ফিউচার ক্যাপিটাল কত দাঁড়াবে 7,20,000, এবং এটা চারজনের মধ্যেই ভাঙতে হবে। চারজনের ইকুয়াল পোর্শনে যদি ভাঙি তাহলে টু ব্যালেন্স সিডি করে আগে এটা বসিয়ে দিলাম। কত টাকা হচ্ছে দেখো, 1,80,000 টাকা করে প্রত্যেকের হচ্ছে 1,80,000, 1,80,000, 1,80,000, 1,80,000। এখানে কিন্তু আমাদের দেখো এই ব্যালেন্সটা এইখানে করা হয়েছে। এবার এই 1,80,000 বসানোর পরে
এবারে কিন্তু আমাদের আলটিমেটলি ব্যালেন্স করতে হবে, এর অ্যাকাউন্ট ব্যালেন্স করব, বি এর করব, সি এর করব আর ডি এর করব। ডি এর করার কিছু সেরকম নেই, কারণ ডি 1,80,000 টাকা আনার দরকার, ডি কিন্তু 1,80,000 টাকা আনবে। এটা কি লিখবো? বাই ব্যাংক অ্যামাউন্ট ব্রট ইন বাই পার্টনার। এবার যার অ্যাকাউন্টে আসবে তার অ্যাকাউন্টে বসাতে হবে। দেখো এইখানে এর ক্ষেত্রে কি হয়েছে, এখানে 40,000, 30,000 আর 1,80,000 টোটাল এখানে দাঁড়াচ্ছে কিন্তু এখানে 2,50,000 টাকা এর ঘরে। আর এখানে ছিল 2,20,000, 2,40,000, 2,45,000, তাহলে এখানে হচ্ছে 2,45,000 টোটাল, এখানে হচ্ছে 2,50,000 টোটাল। তাহলে এদিকে আনার প্রয়োজন পড়ছে, তাহলে ব্যালেন্সটা যেহেতু এদিকে দাঁড়াচ্ছে, তাহলে বাই ব্যাংক করে 5,000 টাকা আনলো, এটা ব্যালেন্সিং ফিগার, বাই ব্যাংক করে 5,000 টাকা আনলো। বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি এর ক্ষেত্রে দেখো এইখানে 1,80,000, 5, 20, 20, তাহলে 1,80,000, 2,25,000 টাকা টোটাল দাঁড়াচ্ছে এখানে, 2,25,000 টাকা টোটাল দাঁড়াচ্ছে এখানে। তাহলে 2,25,000 এর রেসপেক্টে এখানে কত আছে, 1,80,000 ছিল আর 1,40,000 ছিল, তাহলে ব্যালেন্সটা আসছে এই দিকে। তাহলে ব্যালেন্স যদি এদিকে আসে, বলেছিল যে যদি কোনো উইথড্রনের ব্যাপার থাকে তাহলে সেটা কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, তাহলে টু কারেন্ট অ্যাকাউন্ট বলে এখানে আমরা ব্যালেন্সিং ফিগারে 5,000 টাকা নিয়ে নিলাম। তাহলে টোটাল হয়ে গেল 2,25,000 টাকা হয়ে গেল। বি। সি এর ক্ষেত্রে কি হচ্ছে, সি এর ক্ষেত্রেও ঠিক তাই, যে এইখানে 40 আর 1,80,000 আছে, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 2,20,000 টাকা। আর এখানে সি হচ্ছে 1,20,000, 1,45,000 টাকা, তাহলে ডিফারেন্স হচ্ছে তোমার 75,000 টাকা। এই অ্যামাউন্টটাই ক্যাপিটাল বাবদ অ্যামাউন্ট নিয়ে আসবে কে, সি। তাহলে এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগারে 75,000 টাকা, এটা আমাদের বাই ব্যাংক করে আনতে হলো সি কে। আর ডি এর ক্ষেত্রে তো আর কোনো অপশন নেই, ডি 1,80,000 টাকা পাওয়ার কথা, দেওয়ার কথা, 1,80,000 টাকা ও নিয়ে আসবে ক্যাপিটাল ওর বাবদ। তাহলে এইভাবে নতুন ক্যাপিটাল যদি ফার্মের বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এইভাবে ডিল করতে পারবো বা নিয়ে আসতে পারবো। এই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ট্রিটমেন্ট। তাহলে যখন আমরা ব্যালেন্স শিট করবো, তখন ব্যাংকে কিন্তু এই 5,000, 75,000 আর 1,80,000 সব কটাই কিন্তু আমরা নিয়ে এসে কাজ করতে হবে। দেখে নি এবার ব্যালেন্স শিটটা। ব্যালেন্স শিটটা দেখো, ব্যালেন্স শিটে যেটা ছিল নতুন করে ক্যাপিটাল 1,80,000, নতুন করে ক্যাপিটাল 1,80,000, 1,80,000, 1,80,000 আর 1,80,000 চারজনের মিলিয়ে হচ্ছে কত, 7,20,000 টাকা। 7,20,000 টাকা ক্যাপিটাল। কারেন্ট অ্যাকাউন্ট বি এর শুধু এসেছিল কত টাকা, 5,000 টাকা। আর এখানে নতুনত্ব বলতে কি, এখানে ক্যাপিটাল আর নতুন করে কিছু আসছে না, রিজার্ভ ফান্ড অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ক্রেডিটার্স 5,000 টাকা এখানে আসবে, ক্রেডিটার্স 5,000 টাকা লিখে দিলাম। এদিকে সাইড কমপ্লিট হলো, এদিকে সাইডে গুডউইল অলরেডি রিটার্ন অফ হয়ে গেছে। বিল্ডিং এর ভ্যালুয়েশন চেঞ্জ হয়েছে, বিল্ডিং 1,20,000 থেকে 2,20,000 হয়ে গেছে, রিভ্যালুয়েশন চেঞ্জ করে 2,00,000 টাকা লিখবো। মেশিনারি 90,000 ছিল, মেশিনারি 90,000 ছিল, 90,000ই আছে, কোনো চেঞ্জ হয়নি। ইনভেস্টমেন্ট 30,000 অলরেডি টেক ওভার হয়ে গেছে এর দ্বারা, তাই জন্য ইনভেস্টমেন্ট এখানে দেখো নেই। স্টক 90,000 ছিল, চেঞ্জ কি হয়েছে, স্টকের 10,000 টাকা কমেছিল, এই যে স্টক রিডিউস হয়েছিল 10,000 টাকা, তাহলে 10,000 টাকা কমে 80,000 টাকা হলো। বুক ডেট ছিল 35,000 টাকা, এখানে বুক ডেট 10,000 টাকা 25,000-এ নেমে এসেছিল, বুক ডেট 25,000-এ নেমে এসেছিল, তাহলে 10,000 টাকা থেকে 10,000 টাকা রিডিউস হয়ে 25-এ নেমে আসবে, 25,000 রইলো বাকি হচ্ছে ক্যাশ। এখানে ক্যাশটাকে 15,000 টাকা আমি নিয়ে এসেছি, 15,000 টাকা ইনট্যাক্ট আছে। এবার যেহেতু এখানে ব্যাংক নেই, এটা টোটালটাই কিন্তু ক্যাশ ডিলিংসও করা যায়, ঠিক আছে। আবার ব্যাংক নিয়ে আসতেও পারো নতুন করে, কোনো অসুবিধাও নেই। তাহলে 60,000, 5,000, 75,000 আর 1,80,000। 60,000 ছিল প্রিমিয়াম ফর গুডউইল, যেটা এনেছিল নতুন পার্টনার। 5,000 টাকা হচ্ছে ওই যেটা ফাইনাল ব্যালেন্স করার পরে নিয়ে আসতে হলো। 75,000 এটাও ক্ষেত্রে কি, এ নিয়ে এসেছিল 5,000 টাকা, বি নিয়ে এসেছিল, সি নিয়ে এসেছিল 75,000 টাকা, 75,000 টাকা, আর 1,80,000 নিয়ে এসেছিল ডি নতুন পার্টনার। টোটাল মিলিয়ে 3,20,000 ব্যাংকের ব্যালেন্স আমাদের কিন্তু দাঁড়ালো। তাহলে এই যে ব্যালেন্স দাঁড়ালো, এবার এই টোটালটা করে দিলেই আমাদের অল টোটাল বোথ সাইড হয়ে যাচ্ছে 7,30,000। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল রিভাইজড ব্যালেন্স শিট, যেখান থেকে আমরা পুরো ব্যাপারটাকে বুঝলাম। তাহলে এই যে অ্যাডজাস্টমেন্টটা, যে অলরেডি ক্যাপিটাল গিভেন এবং সবার মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। চলে আসছি
টাইপ 5 এ আরেকটা পার্ট, এখানে এটা একটা অপেক্ষাকৃত এতগুলো যতগুলো করলাম তার মধ্যে অনেকটা সোজা, where new partner brings certain percentage of certain percentage of adjusted capital of the old partner। ঠিক আছে, তার মানে অ্যাডজাস্টেড ক্যাপিটাল আমরা এতক্ষণ ধরে বললাম যে কোনগুলোকে অ্যাডজাস্টেড ক্যাপিটাল বলে, সমস্ত অ্যাডজাস্টমেন্ট করার পরে যে ক্যাপিটাল থাকবে সেটাই অ্যাডজাস্টেড ক্যাপিটাল, এবং সেই অ্যাডজাস্টেড ক্যাপিটাল বার করার পরে একটা সার্টেন পার্সেন্টেজের অ্যামাউন্ট নতুন পার্টনার নিয়ে আসবে। এটাই হচ্ছে এই টাইপের বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে দেখে নি এর উদাহরণটা দেখো। The following is the balance sheet of A, B and C as on 1/1/25। ব্যালেন্স বলে দিয়েছে কত, 1/1/25 এ। অ্যামাউন্ট বলেছে A এর আছে 25,000, B এর আছে 20,000, এটা হচ্ছে ওল্ড ক্যাপিটাল। PL ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে এটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, জেনারেল রিজার্ভ আনডিস্ট্রিবিউটেড প্রফিট আছে, ক্রেডিটার্স আছে, এদিকে বিল্ডিং, ফার্নিচার, স্টক, বুক ডেট, বিয়ার, ক্যাশ, টোটাল 95,000 টোটাল দেখাচ্ছে। এবার বলছে they agreed to admit C into the firm giving 1/4 share on the profit on the following terms: provision 1,000 is to be created against BR। provision 1,000 তৈরি করতে হবে, মানে BR এর এগেইনস্টে provision liability তৈরি হবে। বিল্ডিং এন্ড, আচ্ছা এটা দেখে নি, provision যদি 1,000 BR এর এগেইনস্টে তৈরি হয় তাহলে কোথায় লিখবো, লাইবিলিটি তৈরি হচ্ছে, লাইবিলিটি তৈরি হলে অবশ্যই ডেবিট দিকে লিখতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু BR হবে। বিল্ডিং এন্ড ফার্নিচার আর টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 7,000 and 1,000 রেসপেক্টিভলি, তাহলে বাড়ছে, বাই বলেছে মানে ওই অ্যামাউন্টেই বাড়ছে, 7,000 আর 1,000 এ বাড়বে। সি ব্রিং 16,000 as premium for goodwill and 25% of the combined capital of A and B। তার মানে অ্যাজ ক্যাপিটাল বাবদ সে কিন্তু নিয়ে আসছে ক্যাপিটাল বাবদ A আর B এর যে কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল হবে তার 25%। ঠিক আছে, অ্যাজ ক্যাপিটাল এটা বলে দেওয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে, বুঝতে হবে প্রিমিয়াম আনছে মানে বাকি টাকাটা ক্যাপিটাল বাবদই নিয়ে আসবে। An amount of ₹400 included in the sundry creditors is not to be treated as liability। sundry creditors টা আর liabilities be treat হবে না, তাহলে liability কমে যাবে। PBT 5% is to be made is valued at 25,000। তার মানে 25,000 এর উপরে 5% রেটে আমাদের পিবিডি কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপরে বলছে it was agreed that the value of asset and liabilities other than cash are to appear as the old value in the future balance sheet। তার মানে কি, এই যে অ্যাসেট লায়াবিলিটির কথাগুলো বললাম কোনো কিছু পরিবর্তনই কিন্তু ক্যাশ ছাড়া ফিউচার ব্যালেন্স শিটে আনা যাবে না। ইট ইজ এগ্রিড দ্যাট দ্য ভ্যালু অফ অ্যাসেট লায়াবিলিটিস আদার দ্যান ক্যাশ আর টু বি অ্যাপিয়ার অ্যাজ দ্য ওল্ড ভ্যালুস ইন দ্য ফিউচার ব্যালেন্স শিট। অর্থাৎ যা ওল্ড ভ্যালু ছিল সেই ওল্ড ভ্যালুটাই ফিউচার ব্যালেন্স শিটে নিয়ে আসতে হবে। তার মানে এখানেই কিন্তু আমাদের সেই অঙ্কটার বিশেষত্ব, যেটা আমি মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন করে বলে আসছিলাম এর আগের ভিডিওতে, সেটাই আমরা এখানে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন থ্রু দিয়ে দেখবো। অর্থাৎ কোনো এফেক্ট অ্যাসেট লায়াবিলিটির ইনক্রিজ আমরা কিন্তু এখানে দেখাবো না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে চলে আসি। প্রথমে আমরা দেখো প্রভিশন ফর বিআর আছে, প্রভিশন ফর বিল রিসিভেবল আছে কত টাকা, প্রভিশন ফর বিল রিসিভেবল আছে 1,000 টাকা। এখানে বলেই দেওয়া হয়েছিল যে বিল রিসিভেবলের জন্য প্রভিশন হয়েছে কত টাকা, 1,000 টাকা বসালাম। পিবিডি হয়েছিল 20,000 এর 5%, 20,000 এর 5%, 20,000 এর 5% হলে তাহলে কত হবে, 1,000 টাকা। ঠিক আছে, তারপরে বিল্ডিং হয়েছে 7,000 টাকা আর ফার্নিচার 1,000। এই ফার্নিচার 7,000 টাকা বেড়েছে আর বিল্ডিং বেড়েছে 7,000 টাকা, ফার্নিচার বেড়েছে 1,000 টাকা। তাহলে টোটাল আমাদের কিন্তু বাড়লে কত, 7,000 আর 1,000 8,000 টাকা। এবার এখানে দেখো, এখানে 400 ক্রেডিটার্স কিন্তু আমাদের আর লায়াবিলিটি হিসেবে ট্রিট হবে না। তাহলে ক্রেডিটার্স কমছে মানে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন করে আমরা বাই ক্রেডিটার্স করে 400 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো যে টোটাল আমাদের যে অ্যাপ্লিকেশনস গুলো হলো বিল্ডিং, ফার্নিচার, ক্রেডিটার্স,
টোটাল দাঁড়ালো আমাদের কত 8,400, আর এখান থেকে আমাদের কিন্তু 2,000 টাকা মাইনাস করে যে প্রফিট বেরোবে 6,400, এটা কিন্তু আমাদের কাদের মধ্যে ভেঙে দিতে হবে, টু পার্টনার্স ক্যাপিটাল করে এ আর বি এর মধ্যে। তাহলে এ আর বি এর মধ্যে যদি আমি ভেঙে দিই তাহলে ইকুয়াল পার্টনার যেহেতু ছিল 1:1 এ, যেহেতু এখানে কোনো রেশিও বলে দেয়নি, দেখো রেশিও যদি বলে দেওয়া না থাকে তা আমরা অ্যাজাম্পশন করে নিই যে ওল্ড রেশিও কত হবে 1:1, তাহলে এখানেও কিন্তু 1:1 এ ভেঙে 3,200 টাকা করে তারা পেল। এটা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন হচ্ছে, কারণ একটাই কথা যে এখানে ওল্ড ভ্যালুতেই কিন্তু ফিউচার ব্যালেন্স শিট দেখাতে হবে। তাহলে এই জায়গা থেকে এবার দেখো আমি বলেছিলাম মেমোরেন্ডামে রিভার্স এন্ট্রি গুলো করতে হবে। টু প্রভিশন ফর বিআর 1000, পিবিডি 1000, সব উল্টো করে কাটাচ্ছি। এদিকে বিল্ডিং, এই যে বিল্ডিং হয়ে গেছে 7,000 টাকা, ফার্নিচার 1,000 টাকা, ক্রেডিটার্স 4,000 টাকা, টোটাল হচ্ছে আমাদের 8,000 টাকা। টোটাল এখানে যে 6,400 টাকা আছে, এই 6,400 টাকাটা আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে ও এ রেশিওতে, মানে পুরনো নতুন রেশিওতে। নতুন রেশিও যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা বের করে নেবো 3:3/8, 3/8 আর 2/8, এটা ওয়ার্কিং করে আমরা দেখবো যে 1:1 যদি থাকে তাহলে পরবর্তীকালে 1/4 জন্য যদি আসে তাহলে রেশিওটা কি হবে, পরবর্তীকালে ওয়ার্কিং করে 3:3:2 আসবে। তাহলে দেখো 2400 আর 1600 আসবে, এটা ক্যালকুলেট করে দেখবে। তো 2400 1600 পরে আমাদের এই যে টোটাল ভ্যালুটা দাঁড়াচ্ছে, টোটাল হচ্ছে 6,400 আর অল টোটাল হচ্ছে 8,400। তাহলে এইভাবে যে রেশিওতে ভাঙলাম, এই এফেক্টটাই আমরা ব্যালেন্স শিটে দেখতে পারবো। একবার আমরা কি করব, মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনটাকে ক্যাপিটালে ডেবিট করে কাটাবো, একবার কি করব ক্রেডিট করে কাটাবো। তাহলে দেখে নি পরের পার্টটা। কতক্ষণ, এবার আমরা ক্যাপিটালে চলে আসছি। ক্যাপিটালে প্রথমে তাহলে ব্যালেন্সটাকে আমাদের বসাতে হবে। এখানে এখানে ওয়ার্কিংটা করা আছে, তোমরা নিজেরা করো ওয়ার্কিং। এখানে অলরেডি ওই নতুন রেশিওটা বার করা আছে, একটু ঢাকা পড়ে গেছে অ্যাডজাস্টমেন্টের জন্য। তো এখানে 3:3:2 তে অলরেডি নতুন রেশিওটা বার করে রেখেছি। অ্যাডজাস্টেড ক্যাপিটাল আমরা আসছি পরে। তো দেখো এখানে 25,000 ছিল, 25,000 ছিল ব্যালেন্স, 25,000 ব্যালেন্স সিডি। এখানে বি এর ক্ষেত্রে 20, জেনারেল রিজার্ভ যেটা ভাঙা হবে সেই একইভাবে ভেঙে দেবো ওল্ড রেশিওতে। টোটাল ছিল যেটা, সেটা ওল্ড রেশিওতে ভাঙবো 1:1 এ 5,000 আর 5,000 এ। আচ্ছা, পিএল অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স একটা ছিল, এটাও আমাদের ওল্ড রেশিওতেই ভাঙতে হবে, 10,000 করে ওল্ড রেশিওতে ভাঙবো। ঠিক আছে, করার পরে এবার আমাদের দেখো প্রিমিয়াম ফর গুডউইল ওরা এনেছিল, প্রিমিয়াম ফর গুডউইল 16,000 টাকা। প্রিমিয়াম ফর গুডউইলটা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাঙতে হয়। তো যেহেতু আমাদের ওল্ড রেশিও আর নিউ রেশিওর যে পার্টটা সেটাতে এ আর বি এর পোর্শন এক, তাই জন্য স্যাক্রিফাইসিং রেশিও 1:1ই আসবে। অলরেডি এখানে কিন্তু আমরা ক্যালকুলেট করেছি, তোমরা কিন্তু করো। তাহলে 1:1 এ 16,000 ইন 1:1 মানে 8,000 আর 8,000, টোটাল হচ্ছে ভেঙে দিলাম প্রিমিয়ামটাকে। এইটা ভাঙার পরে এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে প্রফিটটা হয়েছিল সেটা অলরেডি আমরা কি করলাম 3,200 করে এ আর বি এর মধ্যে ভেঙেছিলাম, যেটা মেমোরেন্ডামটাকে ক্যারি ফরওয়ার্ড হলো। আর এখানে এইটাই উইথড্রন হলো বা রিটার্ন ব্যাক হলো, এটাই রিটার্ন ব্যাক হলো কত কত টাকায়, 2,400 টাকায়, 2,400 টাকায় আর 1,600 টাকায়। ঠিক আছে, তাহলে 2,400 1,600 মেমোরেন্ডামের রিভ্যালুয়েশনে চেঞ্জ হলো। এই এফেক্টটাই কিন্তু আমরা এবার পার্টনার্স ক্যাপিটালের মধ্যে দিয়ে পাবো। তাহলে দেখো আমরা বলেছিলাম যে 25% অফ দ্য কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল যা হবে সেটা সি নিয়ে আসবে। তাহলে এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল আমাদের কিভাবে বেরোবে, 25, 5, 10, 8, 3,200, টোটাল হচ্ছে 51,200। এখান থেকে 2,400 বাদ যাচ্ছে, তাহলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 48,800। তাহলে 48,800 হচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এখানে বি এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল দাঁড়াচ্ছে, সব কটাকে যোগ করলাম 46,200 টাকা, এবং এইখান থেকে 2,400 বাদ দিলাম, তাহলে পড়ে থাকবে কত, 43,800 টাকা। তাহলে এই যে দুটো হলো, এটাই হচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল সমস্ত অ্যাডজাস্টমেন্টের পর। এই দুটো অ্যামাউন্ট নিয়ে হচ্ছে 92,600, এইটা হচ্ছে কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি।
তাহলে এই অ্যাডজাস্টেড ক্যাপিটাল এই কম্বাইন অ্যামাউন্টের ওই 25% সি ক্যাপিটাল হিসেবে নিয়ে আসবে। তাহলে সি ব্রিংস অ্যাজ ক্যাপিটাল 92,000 ইন্টু 25%, তাহলে কত আসবে? 23,150 টাকা ক্যাপিটাল আনবে। তাহলে এই 23,000 ক্যাপিটালটা যদি নিয়ে আসে, তাহলে সে তার কিন্তু অ্যামাউন্ট আমরা লিখবো কোথায়? নিয়ে আসছে বলেছে সি ব্রিংস 25% অফ দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল, তাহলে বাই ক্যাশ করে আমরা কিন্তু এখানে 23,150 বসিয়ে দেবো। তাহলে 23,150 এখানে বসানোর পরে তারপরে কিন্তু আমাদের ক্যাপিটাল রিভাইজড ক্যাপিটাল ব্যালেন্স সিডি বলে এখানে ব্যালেন্সিং ফিগারে এটা তো 48,800 ছিলই, কোনো পরিবর্তন হয়নি। বি এর ক্ষেত্রে 43,800 ছিল, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এইখানে এনেছে 23,150 আর মাইনাস হবে 1,600 ফর মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন এফেক্ট। তাহলে এখানে কিন্তু আলটিমেটলি রিভাইজড ব্যালেন্স শিট যখন করব তখন ক্যাপিটাল অফ সি রিডিউসড হয়ে 21,550 হবে, এবং এটা কিন্তু মাইনাস করেই ব্যালেন্সিং ফিগারে আমরা পেলাম। তো এইটাই হচ্ছে অঙ্কটার বিশেষত্ব, আর কিছু না। এবার আমরা চলে আসবো রিভাইজড ব্যালেন্স শিটে। রিভাইজড ব্যালেন্স শিটে দেখো, রিভাইজড ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে আমাদের টোটাল কোথায় কোথায় পরিবর্তন হয়েছে সেটা মাথা রাখতে হবে, যে এইখানে কিন্তু মেমোরেন্ডাম করেছি মানে ওল্ড ভ্যালুতেই সমস্ত কিছু অ্যাসেট লাইবিলিটি গুলোকে দেখাতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। একমাত্র ক্যাশে পরিবর্তন হবে, যা কিছু এসেছে গেছে সেই জিনিসগুলোতে পরিবর্তন হবে, আর কিছুতে কিন্তু পরিবর্তন হবে না। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে দেখো, এই যে মেড অ্যাট ইজ ভ্যালুড অ্যাট 25,000, এটা প্রিন্টিং মিস্টেক, এটা কিন্তু আনার দরকার নেই, এটা কিন্তু আমরা ওই 20,000-এর রেসপেক্টেই কাজটা করব। তাহলে এবার দেখো, এখানে আমাদের ওল্ড ভ্যালুতে আসছে মানে ক্যাপিটালে কিন্তু কোনো পরিবর্তন অবশ্যই হবে, ক্যাপিটালে যেটা এসছে সেটাকেই আমরা নেব। অর্থাৎ এখানে কি কি এসেছিল? 48,800, 43,800 আর 21,550, অর্থাৎ যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে এলাম সেই ক্যাপিটালের টোটাল ভ্যালুটাই কিন্তু আমাদের এখানে নিতে হবে। ঠিক আছে, 1,14,150 হলো টোটাল ক্যাপিটাল। পিএল ক্রেডিট ব্যালেন্স অলরেডি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, জেনারেল রিজার্ভ অলরেডি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, ক্রেডিটার্স আছে কত টাকা? 20,000 টাকা। তাহলে ক্রেডিটার্স আমরা বসিয়ে দিলাম 20,000, কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু দেখো ক্রেডিটার্স এর একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছিল, কিন্তু যেহেতু আমাদের বলে দিয়েছে যে ক্রেডিটার্স আমাদের আর মানে কোনো অ্যাডজাস্টমেন্টই আমাদের রিভ্যালু দেখানো যাবে না, ওল্ড ভ্যালুতেই পুট করতে হবে, তাই জন্য ক্রেডিটার্স কিন্তু এখানে 20,000ই আসবে। সিমিলারলি এদিকেও বিল্ডিং যা যা আছে, ফার্নিচার, স্টক, বুক ডেট, বিআর সব একই আসবে। দেখো বিল্ডিং ছিল ওখানে 35,000, এখানে এলো 35,000, ওখানে ফার্নিচার ছিল 10,000, এখানে এলো 10,000, স্টক ছিল 15,000, স্টক হলো 15,000, ডেটার্স ছিল বা বুক ডেট ছিল 20,000, এটা হলো 20,000, বিআর 10,000, এটা হলো 10,000। শুধু ক্যাশে পরিবর্তন হবে, ক্যাশ কত ছিল? 5,000, আর এখানে 5,000 এর সঙ্গে প্রিমিয়াম আসবে 16,000, আর নতুন পার্টনার যে টাকা এনেছে সেটা হচ্ছে 23,150, তাহলে 5,000, 16,000 আর 23,150 টোটাল হচ্ছে আমাদের 44,150 ক্যাশের রিভাইজড ব্যালেন্স। শুধু এইটাই একমাত্র চেঞ্জ হবে, বাকি কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। অল টোটাল এবার করলে আমাদের বোথ সাইড ট্যালি করে যাচ্ছে, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের টোটাল জিনিসটাতে আমরা দেখলাম রিভ্যালুয়েশন এফেক্ট না দিয়ে কিভাবে আমাদের ক্যাপিটাল ব্যালেন্স শিট রিভ্যালুয়েশন হয়। তাহলে আশা করি পুরো কনসেপ্টটা, যে যে ভিডিওগুলো আমরা অ্যাডমিশন নিয়ে করলাম, এগুলো তোমাদের ভালো লাগবে এবং কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। এবার তোমাদের অনেক বেশি করে প্র্যাকটিস করো, আশা করি এরপরে আরো নতুন ভিডিও নিয়ে আসবে। থ্যাংক ইউ।